1900 শতকের শেষ ভাগ। ভারতের পশ্চিম উপকূলে সমুদ্রের ঢেউ আর লবণের গন্ধে ভেজা এক ছোট্ট শহর পোরবন্দর। সেখানেই এক সাধারণ পরিবারের ঘরে জন্ম নিয়েছিল এক অসাধারণ শিশু, মোহনদাস করমচাঁদ গান্ধী। পৃথিবী তখনও জানত না এই শান্ত লাজুক ছেলেটি একদিন হয়ে উঠবে অহিংসার প্রতীক, মানুষের বিবেকের কণ্ঠস্বর, একটি জাতির পথপ্রদর্শক। কিন্তু এই পথের শুরুটা ছিল খুবই সাধারণ। মায়ের প্রার্থনার সুরে, বাবার কর্মনিষ্ঠায় আর ছোট্ট মোহনের চুপচাপ শোনার অভ্যাসে গড়ে উঠেছিল ভবিষ্যতের এক মহাত্মা। ধর্ম, নীতি, সত্য আর সাহস, এসবের বীজ বপন হয়েছিল তার শৈশবেই, যে বীজ থেকে ধীরে ধীরে জন্ম নেবে ইতিহাসের এক নতুন অধ্যায়। চলুন ফিরে যাই সেই দিনগুলোয়, যেখানে শুরু হয়েছিল মোহন থেকে মহাত্মা হয়ে ওঠার গল্প। পোরবন্দর আরব সাগরের তীরে অবস্থিত গুজরাটের একটি ছোট্ট শহর। করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের একজন সরকারি প্রশাসক। তখন সেটি ছিল একটি দেশীয় রাজ্য। মানুষ তাকে ভালোবেসে কাবা গান্ধী বলে ডাকত। 1869 সালের 2রা অক্টোবর করমচাঁদ গান্ধীর স্ত্রী পুতলিবাই এক পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয়েছিল মোহনদাস। সে তাঁদের ষষ্ঠ সন্তান। আমাদের মোহন কত চঞ্চল আর প্রাণবন্ত, সবাই বলতো স্নেহ ভরে। মোহন আর তার ভাইরা বড় হয়ে উঠছিল। একদিন কাবা গান্ধীকে রাজকোটে নামে একটি গুরুত্বপূর্ণ শহরে নতুন কাজের জন্য নিয়োগ করা হলো। পরিবারটি রাজকোটে চলে এলো। মোহন ও তার ভাইদের স্কুলে ভর্তি করা হলো সেখানে। মোহন পড়াশোনা ভালোবাসত, শিক্ষকদের শ্রদ্ধা করত, কিন্তু সে ছিল খুব লাজুক ছেলে। অন্য ছেলেদের সঙ্গে সে খুব একটা মিশত না। স্কুল শেষে সোজা বাড়ি ফিরে যেত। একদিন মোহন দেখল হরিশ্চন্দ্র উপর একটি নাটক। রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন সত্যনিষ্ঠ সম্রাট, যিনি জীবনের শেষ পর্যন্ত সত্যের পথ ছাড়েননি। ছোট্ট মোহনের মনে গভীর ছাপ পড়ল সেই নাটক দেখে। সে ভাবতে লাগলো, সবাই কেন হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী হতে পারে না? প্রত্যেকেরই উচিত হরিশ্চন্দ্রকে অনুসরণ করা। মোহনের মা পুতলিবাই ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি মাঝে মাঝেই খেতে বসে বলতেন, মোহন, আমি সূর্যদেবকে পুজো না করে খাবার গ্রহণ করি না। বর্ষাকালে প্রতিদিন এই নিয়মই মেনে চলি, তুমি খেয়ে নাও। মোহন ও তার ভাই ছুটে যেত বাইরে, দেখতো সূর্য দেখা দিয়েছে কিনা। বর্ষার দিনে সূর্য প্রায়ই মেঘের আড়ালে লুকিয়ে থাকত। হঠাৎ সূর্য দেখে সে বলে উঠত, দেখো সূর্য উঠেছে, চলো মাকে গিয়ে বলি। মা, তাড়াতাড়ি এসো, সূর্য দেখা গেছে। কিন্তু দুর্ভাগ্য, মা বেরিয়ে আসার আগেই সূর্য আবার মেঘে ঢেকে যেত। আর তখন মা মোহনকে বলতেন, দুঃখ করো না মোহন। মা বলতেন স্নিগ্ধ হাসিতে, এটা তো ঈশ্বরের ইচ্ছা।
মোহন ছিল পরিশ্রমী ছাত্র। সত্য বলার অভ্যাস ছিল তার। সে কখনো মিথ্যা বলতে ভালোবাসতো না। তার বিশ্বাস ছিল সত্যের পথে থাকাই উত্তম, এমনকি তাতে কষ্ট পেলেও সেই পথই থাকা উচিত অবিচলভাবে। একবার ক্লাসে পরীক্ষা চলছিল। একজন শিক্ষা পরিদর্শক ছাত্রদের 5টি শব্দ লিখতে বললেন। মোহন একটি শব্দ ভুল লিখল। শিক্ষক তাকে ইঙ্গিত দিলেন পাশের ছেলেটির উত্তর দেখে ঠিক করে নিতে, কিন্তু মোহন নকল করল না। নিজের ভুল উত্তরে অটল রইল। অন্য সব ছাত্র ঠিক উত্তর লিখলেও কেবল মোহনেরটাই ভুল রয়ে গেল। তবুও সে কখনো নকল করা শেখেনি। আর এই ঘটনার পরেও শিক্ষকের প্রতি তার কিন্তু এতটুকু শ্রদ্ধা কমেনি। সে কখনো বয়োজ্যেষ্ঠদের ত্রুটি খুঁজত না, সর্বদা তাদের আজ্ঞাবহ ছিল, তাদের প্রতি অটুট বিশ্বাস রাখত। মোহন পাঠ্য বই ছাড়া অন্য বই খুব একটা পড়ত না, কিন্তু একদিন সে বাবার বইয়ের আলমারিতে শ্রবণ নামে এক ছেলের গল্পের বই পেল। সে পড়তে শুরু করলো আর গল্পে মগ্ন হয়ে গেল। তার ভাই অবাক হয়ে বলল, মোহন, কি পড়ছো? চলো খেলতে যাই। মোহন বলল, এটা শ্রবণের গল্প, যে তার অন্ধ মা বাবাকে কাঁধে তুলে তীর্থ ভ্রমণে নিয়ে গিয়েছিল। সে তাদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিল। এই গল্পটা অসাধারণ। শ্রবণের গল্প ছোট্ট মোহনের মনে গভীর রেখাপাত করল। সে মনে মনে বলল, প্রত্যেকেরই উচিত শ্রবণের মতো মা বাবার সেবা করা। কিছুদিন পর পোরবন্দর থেকে এক ভদ্রলোক রাজকোটে এলেন করমচাঁদ গান্ধীর সঙ্গে দেখা করতে। তিনি তার মেয়ে কস্তুরবাইয়ের সঙ্গে মোহনের বিয়ের প্রস্তাব দিলেন। মোহন ও কস্তুরবাইয়ের বিবাহ ঠিক হলো। বিবাহের সমস্ত প্রস্তুতি শুরু হলো। বাড়ির উঠোনে শুরু হলো ব্যস্ততা। আলো আনন্দে ভরে উঠল ঘর। বয়স তখন দুজনেরই মাত্র 13। বিয়ের পর মোহন ও কস্তুরবা একসঙ্গে রওনা হলো মোহনের বাড়ি রাজকোটের দিকে। ধীরে ধীরে তারা নতুন দাম্পত্য জীবনে মানিয়ে নিতে শুরু করলো। একদিন মোহন ও তার এক বন্ধু বাল্যবিবাহ, প্রেম, দাম্পত্য এইসব বিষয় সংক্রান্ত কিছু লেখা হাতে পেল। তারা দুজনেই মনোযোগ সহকারে সেই লেখাগুলো পড়ল। লেখাগুলো পড়ে মোহনের মনে গভীর প্রশ্ন জাগলো যে মানুষের জীবনে ভক্তি বা নিষ্ঠা ঠিক কি। আর এই ভাবনা থেকেই কস্তুরবাইয়ের প্রতি তার ভক্তি নিয়ে সন্দেহ জন্মালো। মোহনের মনে হলো, আমি কস্তুরবাকে যতটা ভালোবাসি সেও কি ততটা আমাকে মানে। মনের ভেতর জন্মালো অদৃশ্য টানাপোড়েন। একদিন বাড়ি ফিরে মোহন দেখল কস্তুরবা নেই। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, কস্তুর কোথায়? কিছু বলে গেছে? মা শান্ত স্বরে জানালেন, ও ওর এক বান্ধবীর বাড়ি গেছে। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন মোহন? মোহনের মনে বেজে উঠল একটাই কথা, আমি ওর স্বামী, আমার অনুমতি ছাড়া সে যেতে পারে না, এটা ঠিক নয়। কস্তুর ফিরতেই রাগে ফেটে পড়ল মোহন। জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? আমি তোমার স্বামী, বাইরে যেতে হলে আমাকে জিজ্ঞেস করে যেতে হবে। আমার সঙ্গ ছাড়া তুমি কোথাও যাবে না। কস্তুরবা
প্রথমে একটু থতমত খেয়ে গেল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, তোমার অনুমতি? কেন, তুমি কোথাও গেলে কি আমাকে জিজ্ঞেস করো? মোহন যতটা বাধা দিতে লাগলো, কস্তুরবা ততটাই নিজের মতো করে চলার চেষ্টা করলো। নিজেকে প্রমাণ করতে সে আরো জেদ করে বাইরে যেতে শুরু করলো। জেদ আর অভিমানে দুজনের মাঝের দূরত্ব ক্রমশ বাড়তে লাগলো। এদিকে বিয়ের জন্য মোহনের পড়াশোনারও ক্ষতি হলো। 1 বছরের পড়া নষ্ট হয়ে গেল। একদিন শিক্ষক মশাই তাকে বললেন, মোহন, আর দেরি নয়, যত দ্রুত সম্ভব পড়াশোনা আবার শুরু করো। মোহন আন্তরিকভাবে বইয়ের জগতে ফিরে এলো। তার সামনে খুলে গেল নতুন অধ্যায়। সময় কম থাকায় খেলার সময়ও মোহন বই খুলে বসে পড়ত। শেষ পর্যন্ত তার সেই পরিশ্রম সফল হলো। পরীক্ষায় ভালো ফল তো হলোই, সঙ্গে সে পেল একটি বৃত্তিও। শিক্ষক মশাইও খুব খুশি হলেন মোহনের এই একনিষ্ঠতা দেখে। ছাত্র হিসেবে মোহন ছিল অনুকরণীয়, কিন্তু শারীরিক ব্যায়াম সেটা তার মোটেই ভালো লাগতো না। ব্যায়ামের ক্লাস বাদ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে অসুস্থ বাবার সেবা করতে চাইতো সে, কিন্তু শিক্ষক তাকে ছাড় দিতেন না কিছুতেই। স্যার, বাবা অসুস্থ, আজ ব্যায়ামের ক্লাসটা বাদ দিতে দিন না, অনুরোধ করে বলল মোহন। শিক্ষক কঠোর স্বরে বললেন, না, শনিবারের ব্যায়াম ক্লাস বাদ দেওয়া যাবে না। মোহন একদিন মন দিয়ে পড়ছিল, এমন ভাবে ডুবে গিয়েছিল পড়ায় যে সে স্কুলের সময় হয়ে গেছে তা টেরই পায়নি। তার কাছে তখন ঘড়ি ছিল না। আকাশে সূর্যের অবস্থান দেখে সে সাধারণত সময় আন্দাজ করত, কিন্তু সেদিন সূর্য মেঘে ঢেকে থাকায় মোহন সঠিক সময় আন্দাজ করতে পারেনি এবং ব্যায়ামের ক্লাসে তাই সে দেরি করে ফেলেছিল। মোহন তার শিক্ষককে বলল, স্যার, আমি মিথ্যে বলছি না, আমি তো সূর্যের অবস্থান দেখে সময় বুঝি। আজ মেঘে ঢেকেছিল তাই ভুল হয়ে গেছে, দয়া করে বিশ্বাস করুন। শিক্ষক মহাশয় রাগে ফেটে পড়লেন এবং মোহনকে বললেন, এই সব বাহানা ছাড়ো, তুমি ব্যায়ামের ক্লাস এড়াতেই চাও সব সময়, জরিমানা দিতে হবে তোমাকে। মোহনের মনে তখন এক অদ্ভুত অপরাধবোধ, যেন সে সত্যিই কোনো ভুল করেছে। ব্যথিত মনে কাঁদতে কাঁদতে সে ছুটল বাড়ির দিকে, মা বাবার কাছে। মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, মোহন, কাঁদছো কেন? মোহন কান্না ভেজা গলায় বলল, আজ ব্যায়ামের ক্লাসে দেরি হয়ে গিয়েছিল। কেন দেরি হলো তা স্যারকে বললাম, কিন্তু তিনি ভাবলেন আমি মিথ্যা বলছি, বিশ্বাসই করলেন না যে মেঘ আমাকে সময় বুঝতে ভুল করিয়েছে। নিজের নির্দোষিতা প্রমাণ করতে না পারার কষ্টে মোহনের চোখ ভরে উঠল। অবশেষে তার বাবা শিক্ষককে একটি চিঠি লিখলেন। চিঠিতে জানালেন, আসলে মোহন বাড়িতেই ছিল, তিনি অসুস্থ থাকায় তার সেবা করছিল, আর এই কারণেই ক্লাসে আসতে মোহনের দেরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মোহন 2 বন্ধুর সঙ্গ পেল। তার মধ্যে একজনের ছিল ভয়ানক বদনাম, অন্যকে দুষ্টুমি, উচ্ছৃঙ্খলতা এবং বিপথে টানার অভ্যাস ছিল ছেলেটি। সে ছিল মোহনের দাদার সহপাঠী। তাই দাদা মোহনকে বহুবার সতর্ক করল, মোহন, ওর সঙ্গে মেশা বন্ধ করো, ছেলেটাকে কেউ পছন্দ করে না, ওর সঙ্গ তোমাকে বিপদেই ফেলবে। এক বিকেলে মোহনের মা ও কস্তুরবা সেই ছেলেটিকে মোহনের সঙ্গে দেখতে পেলেন। মা উৎকণ্ঠার সঙ্গে মোহনকে বললেন, ওই দুষ্টু ছেলেটি তোমার বন্ধু?
কতবার দেখেছি তোমাদের একসাথে, তুমি কেন ওর সঙ্গে মেলামেশা করো? মোহন শান্ত গলায় বলল, ও আমার বন্ধু মা, ওর মধ্যে খারাপের সঙ্গে সঙ্গে কিছু ভালো গুণও আছে। মা বললেন, সবাই বলে ছেলেটি পথভ্রষ্ট, ওর দূরে থাকাই ভালো। কিন্তু মোহনের বিশ্বাস ছিল অন্যরকম। হয়তো ওর দুর্বলতা আছে, কিন্তু গুণও আছে। ও আমাকে খারাপ পথে টানছে না, বরং আমি ওকে বদলে দেব। তোমরা চিন্তা করো না। দাদা আবারও মোহনকে সতর্ক করলো, তুই জানিস না, ও মাংস খায়, মদ খায়, ও তোকে ভুল পথে নিয়ে যাচ্ছে। বন্ধুটি সেই শুনে তৎক্ষণাৎ মোহনকে আড়ালে নিয়ে গিয়ে বলল, মোহন, ওদের কথা বিশ্বাস করিস না, ওরা কিছুই জানে না। মোহন বন্ধুকে জিজ্ঞেস করল, সত্যি তুমি মাংস, মদ এসব খাও? এ কথা শুনে বন্ধুটি মোহনকে যুক্তি দিয়ে বোঝাতে শুরু করলো, তুই জানিস না মাংস খাওয়ার সুবিধা কি? আমরা দুর্বল কারণ আমরা মাংস খাই না। ইংরেজরা শক্তিশালী কারণ ওরা মাংস খায়। দেখ আমি কত শক্তিশালী। আমাদের ক্লাসে যেসব মাস্টাররা মাংস খায়, তাহলে তারাও কি বোকা? এসব শুনে মোহনের মনে সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, বন্ধুর কথা তো একদম মিথ্যে নয়। ছেলেটি দৌড়োয় ভালো, খেলাধুলায় শক্তিশালী, আর ভারী জিনিসও সহজেই বহন করতে পারে। বন্ধুটি মোহনকে আরো বলল, তুই মাংস খেতে শুরু কর, তুইও দেখবি আমার মতো শক্তিশালী হয়ে উঠবি। দুর্বল গরনের মোহনের পক্ষে দৌড়ানো বা লাফানো ছিল খুব কঠিন। এই কারণেই ধীরে ধীরে সে বন্ধুর প্রভাবে মাংস খাওয়ার দিকে ঝুঁকতে লাগলো। বন্ধু আরো বলল, তুই তো অন্ধকার আর সাপকেও ভয় পাস, মাংস খেতে শুরু করলেই দেখবি তোর সব ভয় কেটে যাবে। সব শুনে মোহনের চোখ ঝলসে উঠল। হ্যাঁ, আমিও শক্তিশালী হতে চাই, তারপর লড়াই করে আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়িয়ে দেব। অবশেষে দুজনে মিলে ঠিক করলো মাংস খাওয়ার দিন নির্ধারণ করা হবে। বন্ধু আশ্বাস দিল, চিন্তা করিস না, তোর বাবা মা কখনোই জানতে পারবে না। দিন ঠিক হয়ে গেল। গ্রামের প্রান্তের এক জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িতে তারা একদিন দেখা করলো। তারপর চলে গেল নদীর ধারে এক নির্জন জায়গায়। সেই প্রথমবার মোহন তার চোখের সামনে দেখল মাংস। বন্ধু উৎসাহ দিল, নে নে এবার খা, দারুণ স্বাদ। কিন্তু পাঁঠার শক্ত মাংস মোহনের গলা দিয়ে নামলো না। কেমন যেন বমি বমি ভাব লাগলো। তাই সে দৌড়ে বাড়ি ফিরে এলো। সেই রাতেই মোহন দেখল এক ভয়ঙ্কর স্বপ্ন। যেন জীবন্ত এক ছাগল তার শরীরের ভেতর কাঁদছে। ভয়ে কেঁপে উঠল মোহন। কিন্তু বন্ধুর চেষ্টায় হার মানল না। মজাদার রান্না, চটকদার পদ, প্রয়োজনে রাঁধুনিও জোগাড় করে আনলো সে। ধীরে ধীরে মাংসের প্রতি মোহনের ঘৃণা কাটতে লাগলো। সে মাংসের স্বাদে অভ্যস্ত হয়ে গেল। বছর শেষ হওয়ার আগেই তারা গোপনে অন্তত 6 বার মাংস খেয়ে ফেলল। আর প্রায় বাড়ি ফিরে মোহন বলতো, পেটটা খারাপ, খেতে ইচ্ছে করছে না। কিছুদিন পর, দিনের পর দিন এই মিথ্যার আশ্রয় নেওয়ায় একদিন অনুশোচনার কারণে সে বন্ধুকে জানিয়ে দিল, আমি আর মাংস খাবো না। যদিও বাবা মা কোনো দিনই জানতে পারেননি মোহনের এই গোপন অধ্যায়। কিন্তু সেই বন্ধুটি মোহনের মনে কস্তুরবাকে নিয়ে প্রবল সন্দেহ জাগিয়ে তুলেছিল।
তাদের দাম্পত্যে জমতে লাগলো কলহ। মোহন কস্তুরকে অকারণে নানা প্রশ্ন করতে লাগলো। সেই সঙ্গে ছিল অপমানজনক কথা, অনর্থক তর্ক, যা কস্তুরীর মনকে গভীরভাবে ব্যথিত করত। একদিন দুপুরে বাজারে কস্তুরবা যখন সবজি কিনছিল, মোহন হঠাৎ রেগে গিয়ে বলল, কি করছো এখানে? বলিনি আমায় ছাড়া তুমি কোথাও যাবে না? কস্তুর রেগে গিয়ে বলল, আমি তোমার স্ত্রী, দাসী নই, বন্ধুর সঙ্গে সবজি কিনতে এসেছি। মন ভরা কষ্ট নিয়ে কস্তুর সেখান থেকে চলে গেল। মোহন ভাবল, কস্তুর এত রাগ করলো কেন? কিন্তু সত্য যে তখনও আধারে ঢাকা। বন্ধুর ঈর্ষায় তাকে অন্ধ করে রেখেছিল। মোহন কস্তুরের সঙ্গে তার ঝগড়া চালিয়ে যেতে থাকল। একদিন উঠোনে খেলতে খেলতে মোহন ও তার এক সম্পর্কিত ভাই দেখল যে তাদের একজন কাকা ধূমপান করছেন। সেই দৃশ্য দুই কিশোরের মনে জন্ম দিল ধূমপানের মতো নিষিদ্ধ কিছু চেষ্টা করার আকাঙ্ক্ষা। কাকা আধপোড়া বিড়ির টুকরোগুলো ফেলে দিয়েছিলেন। অর্থের অভাবে সেগুলোই কুড়িয়ে এনে ধূমপানের চেষ্টা শুরু করলো দুই ভাই। কিন্তু এখানেই তারা থেমে রইল না। একদিন মোহন দেখল তার মা একজন পরিচারককে বাজারের জন্য টাকা দিচ্ছেন। মোহনের মনে তখন একটা চিন্তা খেলে গেল, সেই টাকা চুরি করবার। সেই কাজে তার ভাই তাকে উৎসাহ দিল, তাড়াতাড়ি কর মোহন, কেউ দেখে ফেলবে। আর সেই চুরি করা টাকায় তারা দোকান থেকে দুটো বিড়ির প্যাকেট কিনল। এভাবেই ধূমপান ক্রমেই তাদের নেশায় পরিণত হলো। তারা খুঁজে নিল একটি গোপন আস্তানা, যেখানে সবার অলক্ষ্যে দ্রুত ধূমপান করতে পারবে। একদিন মোহন লক্ষ্য করল যে তার ভাই গভীর চিন্তায় ডুবে আছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? ভাই ধীরে ধীরে বলল, ধার করেছি, এখন কিভাবে শোধ করব বুঝতে পারছি না। মোহন ভাবতে লাগলো, আমি কিভাবে আমার ভাইকে সাহায্য করব? মনে মনে ভাবল, হ্যাঁ, আমার একটা উপায় আছে। তার মাথায় এলো এক পরিকল্পনা। মোহন কাউকে না জানিয়েই দাদার সোনার বালা থেকে সামান্য অংশ কেটে বিক্রি করলো, আর সেই অর্থ দিয়ে ভাইয়ের ঋণ শোধ করলো। কিন্তু সেই গোপন অপরাধবোধ তাকে গভীর যন্ত্রণায় ফেলে দিল। রাতে সে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইতে বাবাকে চিঠি লিখল। চিঠি বাবার হাতে তুলে দিতে দিতে তার হাত কাঁপছিল। সাধারণত এমন অন্যায় বাবাকে রাগিয়ে তুলত, কিন্তু সেদিন ঘটল তার ব্যতিক্রম। মোহনের সত্য নিষ্ঠা বাবার কঠোর হৃদয়কেও নরম করে দিল। বাবার এমন আচরণে মোহন সেদিন থেকেই সংকল্প করল যে সে আর কখনো অন্যায় করবে না, আর ভুলবশত তা করলেও গোপন করবে না। এই সময়ই মোহনের বাবার অসুস্থতা মারাত্মক ধারণ করল। মোহনের মা ও একজন পরিচারক সর্বক্ষণই তার সেবা করতেন। মোহনও তার বাবাকে ওষুধ দিত, ক্ষত বেঁধে দিত, আর দিন রাত ছুটে বেড়াতো। করমচাঁদ গান্ধীর অসুস্থতার খবর পেয়ে পোরবন্দর থেকে মোহনের কাকা এসে উপস্থিত হলেন। প্রতিদিন সন্ধ্যায় বাবার ব্যথায় কাঁপা দুটি পা মালিশ করত মোহন। কাকা সেদিন মোহনকে বললেন, মোহন, তুমি তোমার বাবার খুব ভালো সেবা করছো। তোমার মতো ছেলে পেয়ে সত্যিই তিনি ভাগ্যবান। এখন তুমি একটু বিশ্রাম নাও, আমি আছি ওনার পাশে, চিন্তা করো না। মোহন আশ্বস্ত হয়ে তাই ঘুমোতে চলে গেল।
মিনিট পাঁচেকের মধ্যেই পরিচালক দৌড়ে এসে খবর দিল, তাড়াতাড়ি চলো, বাবার অবস্থা গুরুতর। মোহন দ্রুত বাবার ঘরে ছুটে গেল। দেখল বাবা ইতিমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবার শেষ মুহূর্তে পাশে থাকতে না পারার অপরাধে মোহন খুবই অনুতপ্ত হলো। তার বুক ভেঙে গেল অপরাধ বোধে। 1887 সাল। মোহন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হলো। তার স্কুল জীবনের পর্ব তখন শেষ। মোহনের কাকা বললেন, মোহন, ম্যাট্রিক পাশ করেছো, ভালো কথা, এবার তোমাকে কলেজে ভর্তি হতে হবে। ভাবনগরের শ্যামল দাস কলেজে তখন বেশ নামি। মোহন সেখানে ভর্তি হলো, কিন্তু কলেজের পড়াশোনা সহজ ছিল না। মোহন প্রায়ই পিছিয়ে পড়ত। প্রথমবার ঘর ছেড়ে বাইরে থাকা মাকে, পরিবারকে তার খুব মনে পড়ত। প্রথম সেমিস্টার শেষ হতেই সে বাড়ি ফিরে এলো। মোহনকে কাকা তখনই বললেন, তোমার উচিত ইংল্যান্ডে গিয়ে আইন পড়া, শুনেছি সেখানে দারুণ দারুণ কলেজ আছে। মোহন শান্ত গলায় বলল, হ্যাঁ কাকা, কথাটা সত্যি। ভাবনগরের কলেজে আমি খুব একটা পারবো বলে মনে হয় না। কিন্তু মোহনের মা ছেলেকে ইংল্যান্ড পাঠাতে মোটেই রাজি নন। তার মনে আশঙ্কা, ওকে কি করে আশীর্বাদ করি? শুনেছি যারা ইংল্যান্ড যায় অনেকেই নষ্ট হয়ে যায়, মাংস খায়, মদ খায়। মোহন মায়ের হাত ধরে বলল, মা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার ভাবনার মতো হলে বড়রা কি আমাকে যেতে দিতেন? পরিবারের উপদেষ্টা জৈন সাধু বেচার্জি। মা সিদ্ধান্ত নিলেন গুরুদেবের মতামতই শেষ কথা। সব কথা শোনার পর বেচার্জি বললেন, মোহনকে 3টি প্রতিজ্ঞা নিতে হবে। মাংস, মদ এবং নারীতে আসক্তি থেকে বিরত থাকার। তারপরেই সে সমুদ্র যাত্রা করতে পারবে। মোহন মার কাছে প্রতিজ্ঞা করল। এরপর মা চোখ ভিজিয়ে সম্মতি দিলেন ছেলের বিদেশ যাত্রায়। স্কুলে মোহনের জন্য বিদায় অনুষ্ঠান হলো। এত অল্প বয়সে বিদেশে পড়তে যাওয়া তখন ছিল বিরল ঘটনা। বিনয়ী মোহন কয়েকটি কথা বলেই নীরবে বসে পড়ল। একদিন দাদাকে সঙ্গে নিয়ে সে বোম্বে রওনা হলো। দাদার বন্ধুরা সেখানেই তাকে অভ্যর্থনা জানালো। তারা বলল, বর্ষাকালে ভারত মহাসাগর অনেক উত্তাল থাকে, এখন যাত্রা ঝুঁকিপূর্ণ, শীতকালে গেলে ভালো। মোহনের দাদা বললেন, বন্ধুরা যা বলছে সেটাই ঠিক, ঝুঁকি নেব না। আমি রাজকোটে ফিরে যাচ্ছি, তুমি এখানেই থাকবে। বন্ধুরা তোমার দেখাশোনা করবে, চিন্তা করো না। এদিকে জাত সমাজে প্রচন্ড বিরোধ দেখা দিল। বিদেশ যাত্রা নিয়ে মোহনকে ডাকা হলো সভায়। সমাজের কর্তা বললেন, বিদেশ যাত্রা আমাদের ধর্ম বিরোধী। সেখানে গিয়ে তুমি মিশবে, খাবার খাবে শ্বেতাঙ্গদের সঙ্গে, আমাদের শুচিতা নষ্ট হবে। তোমার বাবা আমাকে বন্ধু ভাবতেন, তাই পরামর্শ দিচ্ছি, যেও না। মোহন শান্ত গলায় উত্তর দিল, আমি কোনো অনৈতিক কাজ করতে যাচ্ছি না, আমি পড়াশোনার জন্য যাচ্ছি। যে খারাপ কাজগুলো নিয়ে আপনারা ভয় পাচ্ছেন সেগুলো থেকে বিরত থাকার প্রতিজ্ঞা আমি নিয়ে ফেলেছি। মা দাদাদেরও অনুমতি আছে, তাই আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। কর্তা রেগে উঠে বললেন, তুমি তাহলে সমাজের আদেশ অমান্য করছো? আজ থেকেই তুমি আমাদের সমাজের বাইরে। যে তোমাকে সমর্থন করবে তাকেও শাস্তি পেতে হবে। কিন্তু এই সিদ্ধান্তেও মোহনদাস বিচলিত হল না। সভা ছেড়ে বেরিয়ে গেল। মনে হচ্ছিল পরিবার কি এটা মেনে নেবে, কিন্তু
বড় দাদাও তাকে সমর্থন করলেন। দাদা বললেন, শুনেছি জুনাগড় থেকে একজন ভদ্রলোক সেপ্টেম্বরে ইংল্যান্ড যাচ্ছেন, তার সঙ্গে গেলে ভালো হবে। দাদা কিছু টাকা এক আত্মীয়ের কাছে রেখে গিয়েছিলেন। মোহন তা তুলতে গেলে সেই ব্যক্তি দিতে অস্বীকার করল। সে বলল, সমাজ তোমাকে ত্যাগ করেছে, তোমাকে টাকা দিলে আমাকেও বহিষ্কার করা হবে। দাদা মোহনকে সান্ত্বনা দিলেন, চিন্তা করো না, আমি তোমাকে টাকা ধার দেব, তুমি তোমার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাও। মোহনদাস সেই টাকা ধার নিল, ইংল্যান্ডের টিকিট কিনল, প্রয়োজনীয় জামা কাপড় সংগ্রহ করল। সহযাত্রী ছিলেন মিস্টার মজুমদার। জাহাজে উঠেই লাজুক মোহনদাস নতুন পরিবেশে অস্বস্তি অনুভব করছিল। মজুমদার তা দেখে বললেন, মোহন, নিজেকে গুটিয়ে রেখো না, মানুষের সঙ্গে মেশো, কথা বলো। ইংল্যান্ডে থাকতে হলে মানুষকে চিনতে হবে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে। 1888 সালে সেপ্টেম্বরের শেষ দিকে মোহনদাস সাউদাম্পটনে পা রাখলেন, প্রথমবার ইংরেজদের মাটিতে। লন্ডনের একটা দামি হোটেলে ওঠা হলো। পরদিন তারা দেখা করলেন ডক্টর প্রাণজীবন দাস মেহতার সঙ্গে। উষ্ণ অভ্যর্থনা পেল। আলোচনার সময় মোহনদাস অসাবধানে প্রাণজীবন দাসের টুপি হাতে তুলে নিল, তার কাপড়ের গঠন ছুঁয়ে দেখল। ডক্টর মেহতা ভদ্রভাবে জানালেন, এটা ভদ্রচিত আচরণ নয়, অন্যের জিনিসে হাত দেওয়া উচিত নয়। এটাই ছিল মোহনদাসের ইংরেজ আচার ব্যবহারের প্রথম পাঠ। মেহতা তাকে পরামর্শ দিলেন, একটি ইংরেজ পরিবারের সঙ্গে থাকলে তুমি দ্রুত এখানকার রীতিনীতি রপ্ত করতে পারবে, আর হোটেলে থাকা খুব ব্যয়বহুল। ইতিমধ্যে এক সিন্ধি ভদ্রলোকও সহায়তা করলেন থাকার জায়গা খুঁজে পেতে। কিছুদিনের মধ্যেই মোহনদাস বুঝলেন ইংরেজি ঢঙে নিজেকে বদলাতে হবে। তাই নাচ শেখার জন্য 3 পাউন্ড খরচ করলেন। কয়েকদিন পর বুঝলেন কিছুই শেখা হয়নি। ভায়োলিন শেখার চেষ্টা করলেন, আরো 3 পাউন্ড খরচ। বক্তৃতা শৈলী শেখার শিক্ষকও জোগাড় করলেন, বইও কিনলেন। কিন্তু এক সময় মনে হলো, আমি তো পড়াশোনার জন্য এখানে এসেছি, এসব করে সময় নষ্ট করছি কেন? পড়ার খরচ বাড়ছিল, তাই 2 ঘরের বদলে 1 ঘরে উঠে এলেন। একটি ছোট রান্নাঘর সাজালেন, নিজেই রান্না করতেন। এতে খরচও কমলো, পড়াশোনার সময়ও বাড়ল। মোহনদাস মিতব্যয়ী ও শৃঙ্খলিত জীবনযাপন শুরু করলেন এবং পড়াশোনায় ভালো ফল করলেন। 1890 সালে ফ্রান্সের প্যারিসে গেলেন, কয়েকদিনের সফর। 7 দিন পায়ে হেঁটে শহর ঘুরলেন, ফিরে এসে চালিয়ে গেলেন পড়াশোনা। বারে উত্তীর্ণ হতে 12টি টার্ম সম্পূর্ণ করতে হতো। তিনি সব পরীক্ষায় সফল হলেন। 3 বছরেরও কম সময়ে মোহনদাস এখন একজন ব্যারিস্টার। লন্ডন হাইকোর্টে নিবন্ধন করলেন। শেষমেশ জাহাজ করে ফিরে চললেন স্বদেশে। আর জাহাজে সময় পেলেই আইনের বই পড়তেন, যাত্রীদের সঙ্গে আলোচনা করতেন। কয়েকদিনের সমুদ্র যাত্রার পর বোম্বে বন্দরে নামলেন। দাদা তাকে স্বাগত জানালেন। মোহন দাদাকে প্রশ্ন করল, মা কেমন আছেন? ওনাকে দেখার জন্য মনটা বড্ড ব্যাকুল হয়ে আছে। দাদা বললেন, চলো বাড়ি যাই মোহন, সব কথা ওখানেই বলবো। আগে বলো যাত্রা কেমন কাটলো? বাড়ি ফিরেই মোহন পেলেন তার মায়ের মৃত্যু সংবাদ। পড়াশোনার ক্ষতি হবে ভেবেই তাকে তখন সে খবর জানানো হয়নি। মাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার খবর জানানো মোহনের কাছে
চিরকালের মতোই রয়ে গেল অধরা।